কাহানি মির্জাপুর জিরো আওয়ারে আমি স্বাগত জানাচ্ছি তৌহিদ শান্ত। আমরা এই দুই বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠন নির্বাচন এবং ঐকমত্য কমিশনে প্রধান উপদেষ্টার বক্তব্যের পরে এক ধরনের তৎপরতা দেখছি রাজনীতিতে। আজকে যেটি যে অগ্রগতি সেটি হলো জামাত ইসলামী সহ 5টি দল তারা জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে দাবিতে, এবং সেখানে আরও বেশ কিছু ইস্যু রয়েছে, তার মধ্যে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিটি অন্যতম। এটি নিয়ে তারা রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করেছে, যদিও বিএনপি মনে করছেন যে এই রাজনৈতিক কর্মসূচিটি গণতন্ত্র প্রতিষ্ঠায় বাধাগ্রস্ত হবে। জুলাই সনদটি এখনও কিন্তু বাস্তবায়ন হয়নি, বা জুলাই সনদটি আসলে কীভাবে বাস্তবায়ন হবে এই ধরনের দ্বিধাদ্বন্দ্ব দেখা যাচ্ছে। এবং একই সঙ্গে যেটি জানা গেল যে আরও 1 মাসের জন্য ঐকমত্য কমিশনের সময় বর্ধিত করা হয়েছে। আজকে সুনির্দিষ্টভাবে আমরা কোনো বিষয় রাখিনি, তবে কোন পথে রাজনীতি এই জায়গাটিতে আমরা একটু বিশ্লেষণ করতে চাই। এবং আমাদের আজকের যে দুজন অতিথি রয়েছেন তারা অবশ্যই তরুণ অতিথি, কারণ বাংলাদেশের গেল 1 থেকে 1.5 বছর বা 2 বছরের যে রাজনীতিতে দারুণভাবে তরুণরা প্রভাব বিস্তার করেছে। সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে তাদের কাছেই আসলে জানতে চাওয়াটা সবচেয়ে বেশি যুক্তিযুক্ত হবে, রাজনীতিটি আসলে কোন পথে। আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল হক জিয়ন এবং একতার বাংলাদেশ ও বাংলাদেশের আহ্বায়ক এবং জুলাই ঐক্যের সংগঠক প্লাবন তারিক। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। আমরা শিরোনাম দেখে আসবো দর্শক, বরাবরের মতো শিরোনাম দেখে মূল আলোচনায় যাব। একটি দেশের মেটিকুলাস প্ল্যানের ফ্যাসিবাদে কায়েম করে আওয়ামী লীগ, ট্রাইব্যুনালে জানালেন মাহমুদুর রহমান। ফ্যাসিবাদটা অটোমেটিক তৈরি হয় নাই, ফ্যাসিবাদটা পরিকল্পিতভাবে বাংলাদেশে তৈরি করা হয়েছিল, এবং এই পরিকল্পনার পিছনে ভারত সরকার এবং বাংলাদেশের তৎকালীন সেনাপ্রধানের সরাসরি যোগাযোগ ছিল। লক্ষ্য সেনাবাহিনীকে দুর্বল করা ও বিরোধী মত দমন। এই দাবিগুলো যেগুলোর ব্যাপারে আমরা ঐকমত্য পোষণ করেছি, সেই দাবিগুলো আদায় করে আইনগত ভিত্তির মাধ্যমে নির্বাচনের আগেই বাস্তবায়নযোগ্য করতে হবে। জুলাই সনদ বাস্তবায়নে জামাত সহ 5 ইসলামী দলের বিক্ষোভের ডাক। লক্ষ্য পিআর পদ্ধতি নির্বাচন আদায়, ভোট বানচালের মাস্টার প্ল্যান অভিযোগ বিএনপির। এই বিষয়টাকে তো প্রমিনেন্টে নিয়ে আসা, এত সামনে নিয়ে আসা, এটা তো এক ধরনের, আমি মনে করি সুপরিকল্পিত একটা মাস্টার প্ল্যানের দিকে আগাচ্ছে, কিন্তু এটা কারো জন্যই কোনো কিছু মঙ্গল বয়ে নিয়ে আসবে না। তরুণরা সক্রিয় থাকলে দেশের কোনো সমস্যা থাকবে না বললেন প্রধান উপদেষ্টা। 12 তরুণকে ইয়ুথ অ্যাওয়ার্ড প্রদান। রামপাল বিদ্যুৎ কেন্দ্রে ভারতীয়দের বাড়তি বেতন দেওয়ার অভিযোগ অনুসন্ধানে দুদক। ছাগলকাণ্ডে মতিউর দম্পতিকে জিজ্ঞাসাবাদ। এবং আবার চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, একদিনে 5 জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি 636 জন। দর্শক শিরোনাম দেখছিলেন। আমাদের অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশনের পর্দার পাশাপাশি ফেসবুক এবং ইউটিউব পেজেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা চাইলে কমেন্টের মাধ্যমে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। আজিজুল হক জিয়ন, আপনাকে দিয়ে শুরু করতে চাই, পরে প্লাবন তারিকের কাছে আসবো। প্লাবন তারিক যে আমি যতটুকু জানি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির স্টুডেন্ট, আর জিয়ন আপনি তো এই ছাত্রদলের রাজনীতি করছেন। প্রশ্ন তো খুব সাধারণ, মানে কমন প্রশ্ন। জাতীয়তাবাদী ছাত্রদল যথেষ্ট সাংগঠনিক একটি দল, বড় দল, এবং একটি এস্টাবলিশমেন্টের পিছনে এরা রাজনীতি করে, এবং রাজনীতির জায়গাটা তাদের অনেকটা প্ল্যান্ড। ঠিক আছে, যেটা মনে করা হচ্ছিল যে এবার ডাকসুর নির্বাচনে হয়তোবা ছাত্রদল কিছুটা প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হবে শিবিরের, কিন্তু এইভাবে এমন করে এমন জায়গার পরিণতি হলো, এই জায়গাটিকে কি আপনি কিভাবে দেখছেন? আপনার ছাত্রদল কিভাবে ভাবছে এটা নিয়ে? জি, ধন্যবাদ আপনাকে, পাশাপাশি বৈশাখী টেলিভিশনের সকল দর্শক শ্রোতাকেও ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে,
এই রেজাল্ট নিয়ে আমাদের যেই ব্যক্তিগতভাবে বা দলগতভাবে যে অবজারভেশন, সেটাতে যাওয়ার আগে আমি প্রথমে বলতে চাই, যেই নির্বাচনের দিন থেকে ধরে আজকে পর্যন্ত যেই নিউজগুলো আসলো, সংবাদ মাধ্যমের মাধ্যমে যে তথ্যগুলো পাবলিশড হলো এই নির্বাচনের অনিয়ম নিয়ে, নির্বাচনের যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং নিয়ে, এইগুলোর ব্যাপারে কি আমরা সুনির্দিষ্ট জায়গায় আসতে পেরেছি? আজকে একটা নিউজ যেটা আমি সমকাল থেকে নিয়ে আসলাম, যদি এটা জুম করে আপনারা দেখেন, যেখানে ঢাকসুতে কিন্তু 18 জন প্রার্থীর প্রাপ্ত ভোট এবং তাদের গণনাঙ্কিত ভোটের মধ্যে কিন্তু পার্থক্য ছিল। যদিও পরবর্তীতে এটাকে তাদের কর্তৃপক্ষ কিন্তু বলেছিল, যেটা নাকি ইত্তেফাকের রিপোর্ট আসছে, ঘুমের কারণে মিস্টেক হয়েছে। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় ডাকসু নির্বাচনের মতো একটা নির্বাচন নিয়ে তাদের প্রশাসন বলতেছে ঘুমের কারণে এরকম একটা মিস্টেক, এটাকে আপনি কিভাবে নিচ্ছেন? দ্বিতীয়ত হচ্ছে নির্বাচনের দিন আপনি জানেন আমাদের ছাত্রদলের মনোনীত যে প্রার্থী আবিদকে নিয়ে কিন্তু সকালের দিকে একটা মিডিয়া ট্রায়াল হয়ে গিয়েছে। তার ব্যাপারে বলা হলো সে, এটা কি জিনিস মিডিয়া ট্রায়াল? আমি আপনাকে বলছি, আবিদ যখন একটা ভোট কেন্দ্রে ঢুকে ওইখানের ভোটের পরিস্থিতি দেখার জন্য, তখন কিন্তু প্রথম আলো সর্বপ্রথম কোট করে, এটা দেখা দেখি সবগুলা জাতীয় দৈনিক কিন্তু একইভাবে কাজ করেছিল যে সে আচরণবিধি লঙ্ঘন করেছে। এটা কিন্তু পরবর্তীতে তারা আবার এটা সংশোধনী দিয়েছে বিকাল 5টায়, যে না আসলে ওইটা আসলে আচরণবিধি লঙ্ঘনের মধ্যে যায় না, কারণ প্রার্থীরা কেন্দ্রে ঢুকার তাদের যে এখতিয়ার সেটা তাদের ওই আচরণবিধি কার্যবলীতেই কিন্তু লেখা আছে। তো এর মধ্যে যেটা হলো, যারা ভোটার আছে তাদের ভিতরে এক ধরনের পারসেপশন ঢুকিয়ে দেওয়া হলো যে সম্ভাব্য ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন হিসাবে নির্বাচনের শুরুতেই কিন্তু আবিদ এখানে আচরণবিধি মানছে না। ভবিষ্যতে দেখা যায় আরও পাওয়ার পলিটিক্স করার সুযোগ আছে, যেটা ছাত্রলীগের ক্ষেত্রে যেই ট্যাগিংটা ছিল বা তারা যেই ইমপ্লিমেন্টেশনটা করতো সেটা। তো এটা তো প্রতিপক্ষ করতেই পারে, ছাত্রদল তো না, এটা তো নিশ্চয়ই প্রতিপক্ষ দুর্বল করে না, সংগঠন না। আমি প্রতিপক্ষ বলি না। মিডিয়া যদি এটা করে, এটা তো এমন না যে আমার প্রতিপক্ষ, রাজনৈতিক প্রতিপক্ষ যারা তারা বলতেছে, এটা তো এটা মিডিয়াতে করেছে। ফলো করা হয়েছে। এবং পরবর্তীতে আমরা যখন এটা চ্যালেঞ্জ করেছি বিকাল 5টার পরে এটা সংশোধনী দিল এবং তারা এটার জন্য ক্ষমা চেয়েছে। কিন্তু সমস্যাটা হচ্ছে যেটা, আমাকে যদি আপনার কিছু যারা আমার ভোটার তাদের সামনে আমাকে একভাবে উপস্থাপন করা হয়েছে নির্বাচনের শুরুর কালেই, এখন তাদের তো মনস্তাত্ত্বিক বিষয় একটা জিনিস ঢুকে গিয়েছে যে না, তারা তো আসলে এখনই পাওয়ার পলিটিক্স করছে। আপনি আচরণবিধি মানছেন না মানে কি? আপনি ক্ষমতার অপব্যবহার করছেন, অতিরিক্ত ক্ষমতা দেখাচ্ছেন, এইরকম একটা পারসেপশন। দ্বিতীয়ত হচ্ছে যেটা, আমরা নির্বাচনের আগের দিন থেকে কিন্তু বলে আসছিলাম, দেখেন আমাদের ছাত্র দলের যারা প্রার্থী, একসাথে 3 জন প্রার্থী ভিপি জিএস এজিএস এর ফেসবুক আইডি কিন্তু ডিসেবল করে দেওয়া হয়েছিল একটা সময়। কারা করলো এটা? এটা কারা করছে এটার তো সুনির্দিষ্টভাবে আমি বলতে পারবো না, বাট আমরা আমি জানি না জিয়ন, আপনি যে অভিযোগগুলো করছেন এই জায়গাতে, আমি অবশ্যই অভিযোগ আপনার, কিন্তু ধরুন এখন তো তথ্য প্রযুক্তির যুগ, জি। এবং কেউ যদি এই আপনাদের প্রধান 3 নেতার ফেসবুক আইডি যারা প্রতিদ্বন্দ্বী করছেন তাদেরকে ফেসবুক আইডিটি ডিসেবল করে দেয়, আপনাদের তথ্য প্রযুক্তি সেল কোথায় ছিল? আমাদের দেখেন, আপনি যদি জানেন, এটা খুবই আইটি সেক্টরে যারা আছে, আমি নিজেও আইটি নিয়ে কাজ করি, আমি ক্ষুদ্র একজন ফ্রিল্যান্সার। বেসিকটা হচ্ছে এখানে যারা হ্যাকার্স আছে 3 ধরনের আছে, ব্ল্যাক টাইপের বলি আমরা, হোয়াইট ডার্ক ওয়েবের, আর এটাই আর কি। তো যারা মূলত এটা নিয়ে কাজ করে, আপনি যে কেউ কিন্তু এটা নিয়ে কাজ করতে পারবে, বাট ফেসবুক আইডিটা রিকভার কিন্তু করা হয়েছে, খুব বেশি সময় লাগে নাই। কিন্তু বিষয়টা হচ্ছে কে করছে সুনির্দিষ্টভাবে জানাটা কিন্তু সো টাফ, এটা গভর্নমেন্ট পারবে। এবং আমরা কিন্তু আমাদের প্রার্থী কিন্তু সাংবাদিক সম্মেলন করে এটার জন্য সরাসরি সরকারের কাছে এটা বলা হয়েছে, তারা যাতে উদ্ঘাটন করে। আপনি জানেন কিনা ঠিক একই সময় কিন্তু শিবিরের যিনি ভিপি প্রার্থী ছিলেন সাদেক কায়েম, উনি কিন্তু নিজের আইডিটা নিজে থেকে ডিঅ্যাক্টিভ করে রেখেছিলেন, যে এবং তারা কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে সাংবাদিক সমিতি, যে সাংবাদিকদের ফোরাম, ওইখানে কিন্তু হোয়াটসঅ্যাপে তারা মেসেজ পাঠিয়েছে এই বলে যে তার আইডিটাকে কেউ ডিসেবল করে দিয়েছে। পরবর্তীতে প্রমাণ ছিল আপনাদের কাছে? আমি দায়িত্ব নিয়ে বলছি, এটা মিডিয়ার তারা যখন এটা পাবলিশ করা মানে এই ফোরামে এটা জানায়, কয়েক ঘন্টা পরে কিন্তু সাদিক কায়েম নিজে 2টা সংবাদ মাধ্যমে বলেন যে না, আমি আসলে সম্ভাব্য আমার আইডিটার উপর অ্যাটাক আসতে পারে বিধায় আমার নিজের আইডিটা আমি ডিঅ্যাক্টিভ করে রেখেছিলাম। এবং এটা নিয়ে কিন্তু ফেসবুকে অনেকেই পোস্ট করেছিল চেক করার জন্য, কারণ আপনি জানেন কোন আইডি যদি ডিসেবল হয়ে যায় ওই আইডিতে কিন্তু আপনি মেসেঞ্জারও মেসেজ সেন্ড করতে পারবেন না, কিন্তু ডিঅ্যাক্টিভ করলে কিন্তু মেসেঞ্জার যদি আপনি আলাদা করে ডিঅ্যাক্টিভ না করেন সেক্ষেত্রে ওইটাতে মেসেজ যাবে। আমি এটা জানি, এটা গুরুত্বপূর্ণ ইস্যু না। ইস্যুটা হচ্ছে নির্বাচনের দিন সারাদিন আমরা কি কি অভিযোগ করেছি। প্রথম কথা হচ্ছে, আপনি দেখেছেন আমাদের যারা প্রার্থী ছিল অনেক হল সংসদে কিন্তু তাদেরকে ঢুকতে দেওয়া হয় নাই।
অনেক জায়গায় এই প্রিভিলেজটা দেওয়া ছিল ছাত্র শিবিরের ক্ষেত্রে। সাদিক কায়েম কিন্তু ভোট গণনার এটা সময় কি প্রশাসন দিয়েছিল? এটা ইউনিভার্সিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা প্রশাসন আছে, এবং এই প্রশাসন নিয়ে তো আমাদের প্রশ্ন শুরু থেকেই ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রক্টর তাদেরকে নিয়ে কি অভিযোগ আমাদের নির্বাচনের দিন হঠাৎ করেছিল? আমরা শুরু থেকেই ওনাদের পক্ষপাত দুষ্ট আচরণ নিয়ে আমরা প্রতিবাদ জানিয়ে এসেছি। ইভেন ডাকসু নির্বাচন নিয়ে আমাদের যে সুনির্দিষ্ট লিখিত যে প্রস্তাবনাগুলো ছিল সেইখানেও কিন্তু এই বিষয়গুলো নিয়ে প্রস্তাবনা ছিল। আর দুর্ভাগ্যজনক আমাদের হাতে গোনা সম্ভবত 3টা বা 4টা প্রস্তাবনা তারা গ্রহণ করেছে, বাকি প্রায় 200-র মতো প্রস্তাবনাই তারা আমলেই নেয়নি। তৃতীয়ত হচ্ছে যেটা নির্বাচনের দিন সকালের বিষয়ের পর থেকে যখন ভোট গণনা হয়, আপনিও দেখেছেন অবশ্যই, সাদিক কায়েম একটা ভোট কেন্দ্রের ভিতরে ঢুকে গিয়েছে। আমাদের কোনো প্রার্থী তো যেতেই পারেনি, অন্যান্য অপরাপর ছাত্র সংগঠন বা যারা প্যানেল দিয়েছে তারাও কিন্তু কেউ যেতে পারেনি। বিন ইয়ামিন মোল্লা কিন্তু একটা পর্যায়ে কিন্তু সন্ধ্যার পরে অভিযোগ করেছেন সংবাদ মাধ্যমে যে তাকেও কোনো জায়গায় ঢুকতে দেওয়া হয় নাই। শুধু এর না, আপনি যদি দেখেন আমাদের এই যে জুলাই আন্দোলনের সম্মুখ সারির যে যারা আছেন, বাদশাহের আব্দুল কাদের, তারপর হচ্ছে আবু বকর মজুমদার, এরকম অনেকে আছে যারা অভিযোগ করেছে। আমি অভিযোগগুলোকে শুধু নির্দিষ্ট করে একটা ফ্রেমে নিয়ে আসতে চাইনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় যখন নির্বাচন নিয়ে এই ধরনের অভিযোগ ওঠে, তারপর হচ্ছে এখানে স্বচ্ছ ব্যালট বাক্স ছিল না, এটা আপনারা জানেন, এটা নিয়ে আমাদের অভিযোগ ছিল। আবিদ কিন্তু দুপুরবেলা একটা কেন্দ্রে যায়, যখন ওখানে জাহাঙ্গীরনগরে তো স্বচ্ছ ব্যালট বাক্স ছিল। জাহাঙ্গীরনগরে তো আরো খারাপ অবস্থা নির্বাচনের, ওটা নিয়ে আসলে বলবো আচ্ছা, আমি কিভাবে। একটু প্লাবন তারিখের কাছে আসবো। আপনি ডাকসু এবং জাকসু দুইটা নির্বাচনই নিশ্চয়ই খুব কাছে থেকে দেখেছেন। জীবন তো বললই, আমি জীবনকে আরও প্রশ্ন করব অবশ্যই। আপনি কেমন দেখলেন নির্বাচনে ছাত্রদলের এই যেই অভিযোগগুলো করলো, এই অভিযোগের তো খণ্ডন করতেই পারেন, কিন্তু বেসিক্যালি নির্বাচনটা কেমন হয়েছে এটা প্রথমে জানতে চাই, যে ভোটারদের কাছ থেকে কেমন ভাইব্রেশন পেলাম, পরে আপনি তার কথায় যান। আচ্ছা, ধন্যবাদ জানাচ্ছি শুরুতেই যে আমাকে আজকে টকশোতে আমন্ত্রণ জানানোর জন্য। আমি যদি দেখি তাহলে দেখব যে আসলে একটা নির্বাচনে অভিযোগ থাকবে, কিছুটা অনিয়ম হবে, বাংলাদেশে কোনো কিছুই অ্যাবসলিউট না। তো সেই জায়গা থেকে যতটুকু স্বচ্ছতা নেওয়া যায়, বজায় রাখা যায়, দুইটা নির্বাচনে আমি দেখেছি। তো সেই জায়গায় আমি যেহেতু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক স্টুডেন্ট এবং এখানে এখন এটা টপ অফ দ্য কান্ট্রি, সো এটা নিয়ে আমি ফার্স্টলি বলতে চাই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আজকে নির্বাচন নিয়ে যতগুলো কথা আসছে, আমি সেখানে সরজমিনে 3 দিন থেকেছি। তো আমার কাছে পার্সোনালি যেটা মনে হয়েছে যে বিশ্ববিদ্যালয়ের ভেতরে থেকে বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের একটি গ্রুপ, তারাই চাননি যে নির্বাচনটা সুষ্ঠু হোক। এবং আমি খুব কাছ থেকে প্রত্যক্ষ করেছি। বিশেষ করে আপনারা জানেন যে একজন নির্বাচন কমিশনারের পদত্যাগ, তার আগে নির্বাচনের দায়িত্ব থেকে 2জন শিক্ষকের পদত্যাগ। তো এই বিষয়গুলো কখন ঘটেছে? যখন হচ্ছে একদম নির্বাচন শেষ হয়ে গেছে, তখন তার পরের দিন। এবং আপনারা জানেন যে রেজাল্ট নিয়ে একটা দীর্ঘসূত্রিতা ছিল, এবং সেই দীর্ঘসূত্রিতার যদি ইতিহাস আমরা দেখি, যে একটা রিউমার ছড়ানো হলো যে কোনো একটি রাজনৈতিক দলের কোনো একজন নেতা বা কর্মীর কোনো একটা কোম্পানি থেকে যে ওয়েমার মেশিন সেটি নিয়ে আসা হয়েছে সম্ভবত জামাতের, ফলে সেখানে ছাত্রদল এবং বাকশাসের আবেদনের পরিপ্রেক্ষিতে সেটা ম্যানুয়ালি গণনা করার একটা সিদ্ধান্ত ইউনিভার্সিটি অথরিটি নেয়, যার কারণে ওএমআর করলে মানে রেজাল্ট ম্যানিপুলেটিং হতো। এটা সে সময় ছাত্রদল এবং বাকশাস তারা হচ্ছে এটা কনসার্ন দিয়েছিল ইউনিভার্সিটি অথরিটিকে। তো সেই জায়গা থেকে ইউনিভার্সিটি অথরিটি মনে করে যে না, আমরা ম্যানুয়ালি করব। আচ্ছা, ওকে, প্রবলেম নাই। ম্যানুয়ালি যদি করতে হয় তাহলে সেখানে হচ্ছে মোট 21টা হল, 21টা কেন্দ্র ছিল। তো আমি কয়েকজন হলের রিটার্নিং কর্মকর্তা স্যারদের সাথে কথা বলেছি। তো স্যারা যেটা বলেছেন যে ইউনিভার্সিটি অথরিটি যদি আমাদেরকে বলতো যে তোমরা হলেই হচ্ছে গণনাটা সম্পন্ন করো, তাহলে একদিনের মধ্যে রেজাল্ট দেওয়া সম্ভব ছিল। কিন্তু সেটা এই নির্বাচন কমিশনের ডিসিশনে যারা পদত্যাগ করেছেন তাদের সিদ্ধান্তেই সেটা কেন্দ্রীয়ভাবে গণনার সিদ্ধান্ত হয়। ফলে যে পরিমাণ লজিস্টিক সাপোর্ট, লোকবল সেখানে প্রয়োজন ছিল, সেটা তাৎক্ষণিকভাবে কিন্তু দেওয়া সম্ভব হয়নি, যার কারণে কিন্তু প্রায় 42 ঘন্টা লেগে গেছে। এটা হচ্ছে একটা চূড়ান্ত ম্যানেজমেন্টের একটা ঘাটতি। আর সেখানে এটা তো সরাসরি প্রশাসনের ফল্ট। এবং আপনি দেখবেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যদি আমি বলি যে জামাতপন্থী শিক্ষক বা বিএনপিপন্থী শিক্ষকদের মধ্যে আকাশ পাতাল পার্থক্য, সেখানে জামাতপন্থী শিক্ষক নাই বললে চলে, পুরোটা প্রশাসন চালায় হচ্ছে বিএনপি। ফলে সেখানে বিএনপিপন্থী শিক্ষকদের একটা গ্রুপ যখন এই নির্বাচনের ম্যানিপুলেট করা শুরু করলো, তখন স্বাভাবিকভাবে কিন্তু এই নির্বাচনে এক ধরনের অনিয়ম দেখা দিল। তার আগে থেকে যদি বলি, কয়েকটি হলে
সকাল 9টায় ভোট গণনা শুরু হওয়ার কথা, সেখানে ভোট গণনা শুরু হয়েছে 10 মিনিট 15-20 মিনিট লেট করে কিন্তু শুরু হয়েছে। ইভেন একটা হলে ভোট শেষ হওয়ার পরে 5টায় ভোট শেষ হওয়ার কথা, তারপরেও কিন্তু 1 থেকে 1.5 ঘন্টা, অর্থাৎ স্যার ঘোষণা দিয়েছিলেন যে যারা লাইনে দাঁড়াবে তারা ভোট দিতে পারবে। তো লাইন তো লম্বা হয়ে গেছে, ততক্ষণে ছাত্রদল বাম অনেকেই নির্বাচন কিন্তু বয়কট করে ফেলছে। তার মানে বয়কট করার পরেও কিন্তু স্টুডেন্টরা ভোট দিয়েছে। তো আমার কাছে যেটা মনে হয় যে স্টুডেন্টদের পক্ষ থেকে কোনো ধরনের যেটা হয় আর কি নর্মালি একটা ইলেকশনে, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেটা হয়েছে যে ছাত্রদল ছাত্র শিবিরকে দায়ী করছে, ছাত্র শিবির ছাত্র দলকে দায়ী করছে, বামপন্থীরা একটা গ্রুপকে দায়ী করছে, এখানে আসলে এই ধরনের কোনো ঘটনা ঘটে না। স্টুডেন্টরা কি নির্বাচনটি অনিয়ম হয়েছে এটি বলছে ভোটাররা? স্টুডেন্টরা তো অবশ্যই বলছে নির্বাচন তো অবশ্যই সুষ্ঠু হয়েছে এবং পার্টিসিপেটরি হয়েছে, কিন্তু অনিয়মের ব্যাপারে মোটামুটি সবাই একমত যে এখানে অনিয়মটা হয়েছে, অনিয়ম হয়েছে, মিসম্যানেজমেন্ট হয়েছে। ব্যাপারটা এরকম না যে এখানে কারচুপি হয়েছে। কারচুপি এক জিনিস, মিসম্যানেজমেন্ট আর একটা জিনিস। যদি কারচুপি হয় তাহলে বিভিন্ন রাজনৈতিক প্রতিপক্ষের সেখানে কমপ্লেইন থাকবে, কিন্তু যখন প্রশাসনের অদক্ষতার কারণে যেখানে মিসম্যানেজমেন্ট হয় এবং সেটা হয় বিএনপিপন্থী শিক্ষকদের 2টা ফ্র্যাকশনের কারণে, তখন স্বাভাবিকভাবে সেখানে তো আসলে মানে আপনি প্রশ্ন তোলার সুযোগটা এটা থাকে না। কিভাবে নিশ্চিত হচ্ছেন যে বিএনপিপন্থী শিক্ষকরাই করেছেন? দেখুন, নির্বাচনের আগের রাতে ঘটনা বলি, নির্বাচনের আগের রাতে একটা রিউমার ছড়ায়। আমি এখানে যেহেতু সারা বাংলাদেশের মানুষ এই টকশোটা দেখছেন, এই বিষয়গুলো বলা উচিত, সামনে বলা উচিত। ছাত্রদলের সাবেক ছাত্রদলের নেতা এবং বিএনপিপন্থী একজন অ্যাক্টিভিস্ট, 2 জন তারা হচ্ছে নির্বাচন কমিশনের সাথে মিটিংয়ে যান এবং নির্বাচন কমিশন কার্যালয়ে তারা যান। যাওয়ার পরে একটা রিউমার ছড়িয়ে যায় যে এখানে ব্যালট বক্স ছিনতাই করে সেখানে সিল মারা হচ্ছে তাদের নেতৃত্বে। পরবর্তীতে সেই রিউমারটা আমরা বুঝতে পারি মিডিয়ার মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, যে তারা আসলে রাতের ভোট দেওয়ার জন্য যান নাই, তারা যান হচ্ছে পরিদর্শকের কার্ড নেওয়ার জন্য। তো ভালো কথা, কিন্তু সাধারণ শিক্ষার্থীদের মনে প্রশ্ন ওঠে যে আসলে তাদের আসলে কি কাজ, যে তার রাত 10টা 11টা 12টার দিকে সেখানে যেতে হবে, যেখানে ইউনিভার্সিটি অথরিটি ওই দিন নির্বাচনের আগের দিন সন্ধ্যা 6টা থেকে সকল বহিরাগত প্রবেশ নিষেধ, এবং এমনভাবে নিষেধ করছে যে প্রত্যেকটা ছাত্র সংগঠনে যারা অছাত্র আছে তারাও আসলে ক্যাম্পাসে ঢুকতে পারবে না। সো এইরকম একটা পরিবেশে তারা ক্যাম্পাসে গেছেন এবং তারা হচ্ছে নির্বাচন কমিশনের সাথে সাক্ষাৎ করছেন। কিভাবে তারা সেটা বিভিন্নভাবে প্রবেশ করছে, কারণ তারা তো বিএনপি করেন, বিএনপি শিক্ষকদের মাধ্যমে প্রবেশ করেছেন, এবং এর কারণে এক ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে যে নির্বাচন আসলে কারচুপি হইতে পারে বা এই ধরনের। পরবর্তীতে আমরা দেখলাম যে সকালে আসলে সে ধরনের কোনো ঘটনায় স্টুডেন্টরা নির্বিঘ্নেই আসলে ভোট কেন্দ্রে এসেছে। এই ধরনের একটা শুরু থেকেই প্রবেশ ছিল, এবং আমরা দেখেছি যে ছাত্রদলের বেশ কিছু নেতা যারা ছিলেন, ক্যাম্পাসের কেন্দ্রীয় সংসদের একজন নেতা ছিলেন, হলে অবস্থান করেছেন। পরবর্তীতে শিক্ষার্থীরা তাকে জিজ্ঞেস করেছে যে আপনি হলে কি করছেন। ব্যাপারটা এরকম না যে ইমিডিয়েট সিনিয়র, যে ক্যাম্পাসে এখন মোস্ট প্রবাবলি 48 ব্যাচের স্টুডেন্টশিপ আছে বা 47 ব্যাচের স্টুডেন্টশিপ আছে, যিনি হলে থেকেছেন উনি হচ্ছে 36 ব্যাচ, তাহলে উনি কি করেন আসলে? তো এই কোশ্চেনগুলো সাধারণ শিক্ষার্থীদের মনে জন্ম দিয়েছে যে আসলে নির্বাচনটা ম্যানিপুলেট হয়েছে কিনা বা কোনো রাজনৈতিক প্রতিপক্ষের জন্য হয়েছে কিনা। পরবর্তীতে যেটা দেখা গেল যে আসলে কোনো রাজনৈতিক প্রতিপক্ষ আসলে নির্বাচন ম্যানিপুলেট করে নাই, স্টুডেন্টদের পক্ষ থেকে যেটা হয়। টোটালি যেটা হয়েছে সেটা হলো প্রশাসনের ভেতরে থেকে প্রশাসনকে অদক্ষ করে তোলা, অযোগ্য করে তোলার একটা চেষ্টা সেখানে হয়েছে। আমি জানি না যে এই জাহাঙ্গীরনগরের বিষয়ে আসলে জিওনের কি প্রশ্ন। আমরা ছোট্ট একটা বিরতির সময় হয়েছে, আমরা বিরতি থেকে ফিরে আজিল হক জিওন আপনার কাছে আসবো। দর্শক 1 মিনিটের বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। শুনছিলেন জাহাঙ্গীরনগরের জাকসু নির্বাচনের কথা প্লাবন তারিখের কাছে। জিয়ন, জাকসুতে কি অবস্থা ছিল নির্বাচনে? আমি এ বিষয়ে বলবো, তার আগে আমার সহ আলোচক অনেকগুলো ক্লেম করেছে আমাদের বিএনপি বা বিএনপিপন্থী শিক্ষকদের বিষয়ে কথা বলেছেন। আমি ওনার কাছ থেকে প্রথম জানলাম যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসলে আমাদের শিক্ষকদের মধ্যে আসলে 2টা গ্রুপ ছিল, তাদের ইন্টারনাল ক্ল্যাশের জন্য নাকি ফল বিভ্রাট হয়েছে। এটা আমার মনে হয় জাহাঙ্গীরনগরের স্টুডেন্ট যারা আছে বা দর্শক যারা আছে তারা বিবেচনা করবে। আমি তথ্যভিত্তিক 2টা জিনিস বলবো। উনি প্রথমত দাবি করেছে রাত্রে, যেটা হচ্ছে নির্বাচনের আগের দিন বিএনপিপন্থী
অ্যাক্টিভিস্ট এবং সাবেক একজন ছাত্র তারা দুজন। নির্বাচন কমিশন অফিসে গিয়েছিলেন। এটা নির্বাচন কমিশনে যাওয়ার এখতিয়ার তাদের নাই, বা এটা আচরণবিধি যদি ভঙ্গ করে থাকে সেটা আমি ডিফেন্ড করব না। এটা অবশ্যই যেটা ভুল তা আমাদের স্বীকার করতে হবে। ডিনায়ালের রাজনীতি আমরা এখন করতে চাই না, বা বাংলাদেশের মানুষ পছন্দ করে না। কিন্তু কথা হচ্ছে তারা কি আসলে ভোট র্যাগিংয়ের জন্য বা কোনো ধরনের গোপন মানে তৎপরতার জন্য গিয়েছেন? এই বিষয়ে কিন্তু উনি উত্তর দিয়েছেন তারা পর্যবেক্ষক কার্ড নেওয়ার জন্য গিয়েছেন। আর সৌজন্যতার জন্য এটা হয়তো বা ওই সময় না যাওয়া উচিত ছিল, বিকেল 5টা পর্যন্ত সময় ছিল, তার আগে করা উচিত ছিল। কিন্তু অ্যাট টাইম ঠিক 12:30টার সময় কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের যে সভাপতি মুহিব, সেও কিন্তু ওই নির্বাচন কমিশন অফিসে ছিল এবং সে টেলিফোনে কারোর সাথে কথা বলছেন। ওই ভিডিও কিন্তু পুরো সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গেছে এবং ওই ভিডিওটা আপনি চাইলে আমিও দেখাতে পারবো। আরেকটা বিষয়ে উনি কথা বলেছেন সোহানের ব্যাপারে। আমাদের ছাত্রদলের সহসভাপতি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র, সে হলে ছিল আগের দিন রাতে। এটা স্বাভাবিকভাবে যেহেতু নির্বাচনের আচরণবিধির লঙ্ঘন, সে ভোটার না, তার সোহান কোন ব্যাচের বা কোন সে সাবেক ছাত্র, সে সাবেক ছাত্র। ভোটার না, এটা হচ্ছে প্রথম কথা। সে যেহেতু ভোটার না, তার ওইখানে থাকার এখতিয়ার নাই, ওই হিসাবে তার আচরণবিধি ভঙ্গন হয়েছে, এটা তার জন্য আমাদের এই দায়টা নিতেই হবে। কিন্তু সে যেহেতু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র, অনেকে আছে যেটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পুরোটা কিন্তু আবাসিক বিশ্ববিদ্যালয়, তো নর্মালি এখানে যেটা সাবেক ছাত্ররা তাদের বন্ধু, ছোট ভাই বা রানিং যারা আছে তাদের সাথে প্রায় ক্যাম্পাসে গেলে থাকা হয়। কিন্তু যেহেতু নির্বাচন ছিল ওই সময় তার এটা করা উচিত হয় না, এটা আমি বলে মনে করি। যদিও সে পরবর্তী সাংবাদিকদের সামনে এসে তার বক্তব্যটা সে কিন্তু দিয়েছে। তাকে কিন্তু পর্যবেক্ষক কার্ড দেওয়ার কথা ছিল আগের দিন রাতে, শিক্ষকের সাথে কথা ছিল, ওইটা বলা হয়েছিল পরদিন সকালে দিবে, যার ফলশ্রুতিতে মূলত সে হলে ছিল। কিন্তু পর্যবেক্ষক কার্ডের অ্যাকসেপ্টেন্সি বা তার হাতে পাওয়ার আগ পর্যন্ত তার উচিত হয় না এখানে থাকে, এটা আমি নিজেও স্বীকার করি। কিন্তু এই একই বিষয়ে, এই যে মুহিবের কথা বললাম, ছাত্র শিবিরের সভাপতি, উনিও কিন্তু অছাত্র, তার কিন্তু বিশ্ববিদ্যালয়ে তার কিন্তু ভোটাধিকার নেই। সে কিন্তু বিশ্ববিদ্যালয়ে গিয়েছে, একটা হলে ঢুকেছে পর্যন্ত, সিসি ক্যামেরার ফুটেজ পর্যন্ত আছে। ছাত্রদলের অনেক সাধারণ ছাত্র যারা ছিল তারা কয়েকজন তাকে আটক, মানে হলের বাইরে কিন্তু এক প্রকারে জিজ্ঞাসাবাদ করে কেন আসে ডিনায়ালের জায়গা থেকে, সে কিন্তু পরে দেখা যায় তাদের কাছে একটু সরি বলেই এখান থেকে বের হয়ে আসে। তাহলে আপনি একই ধরনের সংস্কৃতির জন্য এক পক্ষকে দোষারোপ করছেন, আরেক পক্ষকে আপনি অফুরন্ত ব্লাইন্ড চেক দিয়ে দিচ্ছেন যে তারা যাই করছে সেটাই ঠিক। এটা কি আসলে আমাদের বর্তমান রাজনীতি সংস্কৃতির অংশ হওয়া উচিত বলে মনে করেন? এটা আপনার কাছে আমি প্রশ্ন রাখলাম। উনি আরেকটা জিনিস বললো যে আমাদের শিক্ষক যারা আছে তারা প্ল্যান করে নির্বাচন থেকে সরে আসছে। নাহারিন ম্যাম, উনি গতকালকে টাইমলাইন বাংলাদেশে টকশোতে সরাসরি দায়িত্ব নিয়ে বলেছেন, আমি সকাল 10:30 থেকে 12টার মধ্যে বিসি স্যারকে টোটাল 22 বার কল দিয়েছি, উনি একবারের জন্য আমার ফোন ধরে নাই। কেন কল দিয়েছিল সেটা উনি বলেছেন যে আমার যেই হলে আমার দায়িত্ব ছিল সেইখানে যেই বিষয়গুলো ছিল, প্রশাসনিক যেই জটিলতাগুলো ছিল বা অব্যবস্থাপনাগুলো ছিল, এই বিষয় নিয়ে কিন্তু উনি কথা বলতে চেয়েছিলেন। তো আমার সমালোচকের কথা অনুযায়ী যদি বিশ্ববিদ্যালয়ের সবই বিএনপিপন্থী শিক্ষকদের হয়ে থাকে, আমি তর্ক সাপেক্ষে ধরেও নেই, তাহলে বিসি স্যার কেন এই 1.5 ঘন্টা সময়ের মধ্যে একটাবারের জন্য ওনার ফোন ধরলেন না? আমাদের বিএনপিপন্থী শিক্ষক ঠিক আছে, বাট গণিত বিভাগের যিনি চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম, উনি কিন্তু বিকেলের দিকে এসে মিডিয়ার সামনে সরাসরি মানে দায়িত্ব নিয়ে কোট করেছেন যে প্রো ভিসি উনি একটা হলে এসে রিটার্নিং কর্মকর্তাকে বলে গিয়েছেন 10% ভোট কাস্ট করে আগে থেকেই ব্যালট বাক্সে ভরে রাখার জন্য। আপনি এটাকে কিভাবে নেবেন? আমি জানি এইগুলো আপনাদের উত্তরটা আপনাদের কাছ থেকে আশা করি। আরেক জায়গায় এই ভিডিওটা অনেক বেশি ভাইরাল হয়েছে, সবাই দেখেছে। এইখানে সাধারণ ছাত্ররা একজন প্রশাসনের একজন শিক্ষক যিনি প্রশাসনের দায়িত্বে ছিলেন নির্বাচনের কমিশনের, ওনাকে জিজ্ঞেস করেছিলেন এক পর্যায়ে একটা আইডি কার্ড দেখে যে এই ভোট কারচুপি হয়েছিল কিনা। একটা পর্যায়ে অনেক কথার মধ্যে কিন্তু উনি সরাসরি বলেন যে হ্যাঁ চুরি করেছি, চুরি করলে তোমরা কি করবা, আপনি চাইলে আমি ভিডিও দেখাতে পারবো। তো এই জিনিসগুলো দেখেও যদি মনে হয় না এখানে আসলে কোনো কারচুপি হয় নাই, কোনো ঝামেলা হয় নাই। আপনাদের কাছে কি তথ্য আছে যে এই জাহাঙ্গীরনগরে মাত্র 11,000 ভোটার, এই ভোট কত পার্সেন্ট ভোট পড়েছে জাহাঙ্গীরনগরে? প্রায় 8,000 ভোট পড়েছে। 8,000। তো এই 8,000 ভোট গুনতে এত সময় লাগলো কেন? এখন এই বিষয়টা তো আসলে প্রশাসনে যারা আছে তারা সঠিক উত্তর দিতে পারবে। বাট আমাদের জায়গা থেকে প্রথম যেই কথাটা হচ্ছে, ছাত্রদল ভোট বর্জন করেছে, বাট ওইখানে টোটাল 8টা প্যানেল ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ছাত্রদল সহ টোটাল 5টা প্যানেল ভোট বর্জন করেছে। এবং যারা কিনা স্বতন্ত্র থেকে দাঁড়িয়েছে, একটা লাইন আপনাকে বলি জীবন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচন পক্ষপাত দুষ্টতার অভিযোগ তুলে তা প্রত্যাখ্যান করেছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। একই সঙ্গে নির্বাচনে যে কোনো প্রকারের একটি দলকে জিতিয়ে আনতে সব মনোযোগ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে শিক্ষকদের এই সংগঠন। এইটা হলো জাহাঙ্গীরনগর শিক্ষক নেটওয়ার্কের বিবৃতি।
জি, আমরা তো এই কথাটাই বারবার বলতেছিলাম। দেখেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র রবিউল ইসলাম, উনি হচ্ছে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন ডিপার্টমেন্টের ছাত্র, 53 ব্যাচের। সমকাল ওনার বক্তব্য নিয়ে, ভিডিও বক্তব্য নিয়ে কোট করেছে। এই ছেলেটা লাইনে ছিল প্রায় 20 মিনিট। যখন সে ভিতরে যায় ভোট দেওয়ার জন্য, তখন দেখতেছে তার নামে অন্য কেউ ভোট দিয়ে গিয়েছে, এবং ওই রিটার্নিং কর্মকর্তা সংবাদ মাধ্যম এবং টিভি চ্যানেলগুলোর কাছে স্বীকারোক্তি দিয়েছে যে হ্যাঁ, তার ভোটটা যখন সিসি ক্যামেরা চেক করা হয়, দেখা গেছে তার ভোটটা অন্য কেউ ভুয়া আইডি কার্ড ব্যবহার করে দিয়ে গিয়েছেন। তো এখন বিষয়টা হচ্ছে কি, আপনি আমরা আসলে হাইপোথেটিক্যালি চিন্তা না করে পার্সেন্টেজটা কত, তার থেকে বড় বিষয় হচ্ছে কোন জায়গায় এই জিনিসগুলো হচ্ছে, আমরা অভিযোগগুলো কোন জায়গাগুলোতে করছি। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো এইরকম জায়গা, যারা কিনা বাংলাদেশের শিক্ষিত সমাজকে প্রতিনিধিত্ব করে, ওই জায়গায় যদি আমাদের এই ধরনের অভিযোগ করতে হয়, তাহলে জাতীয় নির্বাচন বা অন্য জায়গায় যে এর থেকে বড় পুকুর চুরি হবে না, এটা আমার নিশ্চয়তা কিভাবে। আরেকটা বিষয় আমি জাস্ট 1 মিনিট বলবো, ইলেকশন ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে কিন্তু এরকম হয় না যে সবাই জাল ভোট দিবে, অন্যের ভোট সিল মেরে দিবে। ইলেকশন ইঞ্জিনিয়ারিং কিন্তু অন্য প্রক্রিয়া হয়। আপনাকে জাস্ট একটা ঘটনা মনে করিয়ে দিই, 2008 সালের যে নির্বাচনটা হয়েছিল, সেখানে 4 দলীয় ঐক্যজোট কিন্তু একসাথে নির্বাচন করে। ওই নির্বাচনে জানেন আপনারা, আওয়ামী লীগ ভূমিধস বিজয় পায়, বিএনপি সহ 4 দলীয় জোট সম্ভবত প্রায় 33টা আসন পায়। ওইখানে কিন্তু আমরা দৃশ্যমান ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কিন্তু কোনো প্রমাণ আমাদের কাছে সেই অর্থে ছিল না। কিন্তু কাকতালীয়ভাবে এই সাবেক যে ফেসিবাদ শাসন আমলের যিনি অবৈধ প্রধানমন্ত্রী ছিলেন, উনি কিন্তু একটা সাংবাদিক ব্রিফে, আমি জানি না এই বক্তব্যটা আপনি দেখেছিলেন, কিন্তু এনটিভিতে কিন্তু লাইভ দেখানো ছিল, উনি বলেছিলেন আমরা যদি চাইতাম, একটু আমাদের ইচ্ছা থাকলে কিন্তু আমরা জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল করতে পারতাম। উনি কিভাবে করতে পারতেন? এটার কিন্তু একটা সহজ জিনিস হচ্ছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং। জামাতে ইসলামের একজন নেতা কামরুজ্জামান মোল্লা, যিনি ওনাকে ফাঁসির রায় দিয়ে আসলে সহকারী সেক্রেটারি, হ্যাঁ, জামাতের সহকারী সেক্রেটারি ছিলেন। তো ওনার কিন্তু একটা বই ছিল, যেটা জেল থেকে বলছি সম্ভবত, ওইখানে কিন্তু একটা কোড আমি ইয়াটা পড়েছি। উনি তার বইতেও কিন্তু সেই 2008 সালের নির্বাচন নিয়ে বলেছেন ওই ভাষায়, ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কথা, এবং উনি কোট করেছিলেন কিন্তু যে ওইখানে সরকার বা রাষ্ট্র প্রশাসন, সেনাবাহিনী সহ সবাই আওয়ামী লীগ বা তাদের 14 দলের যারা ছিল ওই সময়, তাদের সহযোগী সংগঠন বা সহযোগী রাজনৈতিক দল হিসেবে যারা ওনাদের সাথে নির্বাচন করেছে, তাদেরকে জিতানোর জন্য কিভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছিল তার একটা বড় উদাহরণ হচ্ছে সেনানিবাসের যে ভোট কেন্দ্র, এখানে সব ভোট কিন্তু একটা বাক্সই পড়েছে এবং এরশাদের ভোট বাক্সে। এখন বিষয়টা হচ্ছে কি, আমরা আসলে রাজনৈতিক মতাদর্শের কারণে ভিন্ন মত আছে, আমরা এক জায়গা থেকে আমি একটু প্লাবন তারিখের কাছে আসতে চাই। আসলে জাহাঙ্গীরনগরে এই এত বিলম্ব হলো কেন ভোট? আচ্ছা দেখুন, প্রথমে আমি একটু একটা কোশ্চেনের অ্যান্সার দিতে চাই। আমি ছাত্র শিবিরের সভাপতি বা অন্য কাউকে আমি ডিফাইন করছি না বা তাকে প্রোটেক্ট করছি না যে সে নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করছে, আমি কাউকে প্রোটেক্ট করছি না। ইউনিভার্সিটি রুলস রেগুলেশন যেটা ছিল আমি সেটাকে সম্মান করছি এবং আমিও সেটা মেনেছি, আমিও সাবেক শিক্ষার্থী। তো সেই জায়গায় আমার কাছে মনে হয়েছে যিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক জাকসু নির্বাচন নিয়ে যে বিষয়গুলো বললেন, সেখানকার আরও কোর পলিটিক্স সম্পর্কে একটু আইডিয়া থাকা দরকার। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা করেছি, 2019 সালে সাংবাদিক সমিতির সভাপতি ছিলাম। শিক্ষকদের রাজনীতি সম্পর্কে মোটামুটি আমার ধারণা ক্লিয়ার। তো সেই জায়গা থেকে আমরা যাদেরকে আমরা দেখছি, অবশ্যই তথ্যভিত্তিক বলবেন, আমাদেরও জানা আছে। আপনি বলেছেন, এই যে আপনি কয়েকটা ঘটনা বলেছেন, নজরুল স্যারের কথা বলেছেন, এরপরে আপনি বলেছেন যে ভোট কারচুপির বিষয়গুলো বলেছেন। এখন আমার যতটুকু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সম্পর্কে জানাশোনা, সেখানে 21টা হলের প্রায় প্রত্যেকটি হলেরই প্রভোস্ট হচ্ছে প্রো বিএনপির শিক্ষক, মতাদর্শের শিক্ষক। 5ই আগস্টের পরে ম্যাক্সিমাম শিক্ষক, কারণ সেখানে আমার যেটা মনে হয় যে সেখানে জামাতের শিক্ষক হাতে গোনা 2-1 থাকবে কিনা সন্দেহ, আমরা মনে হয় 2-1কে চিনি, বাকি যারা আছেন সবাই হচ্ছে বিএনপিপন্থী শিক্ষক। ইভেন যারা হচ্ছে সেখানে রিটার্নিং কর্মকর্তা ছিলেন, যারা অফিসিয়াল দায়িত্বগুলো পালন করেছেন, ম্যাক্সিমামই হচ্ছে। তাহলে এই যে মিসম্যানেজমেন্টটা হলো, এই দায়টা আসলে কার? এই দায়টা আসলে কার? এটা কি ছাত্র দলের? এটা কি ছাত্র শিবিরের বা অন্যান্য ছাত্র সংগঠনের? কেউ কিন্তু কাউকে দেওয়া যায় নাই। দায় কাকে দিচ্ছে? বিশ্ববিদ্যালয় প্রশাসনকে। এখানে মূল যেটা কাজ ছিল সেটা হলো যে এই নির্বাচন পক্ষপাতদুষ্ট হয়েছে, কারচুপি হয়েছে, এটার একটা গ্রুপ প্রশাসনকে দায় চাওয়া হবে। এটা নিয়ে ছাত্র সংগঠনকে মোবিলাইজ করে ভিসি বিরোধী একটা আন্দোলন হবে। আন্দোলন করার পরে যেটা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ট্র্যাডিশনাল পলিটিক্স যেটা হয় যে ভিসি বিরোধী একটা আন্দোলন হবে। আচ্ছা, এবং এটাকে দিয়ে বিএনপির একটা পক্ষ চায় যে ভাইস চ্যান্সেলর সরে যাক। এটা একদম পানির মতো ক্লিয়ার। এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট যারা আছেন এবং শিক্ষক রাজনীতি, ভাইস চ্যান্সেলর যিনি, তিনিও তো বিএনপিপন্থী। তিনিও বিএনপিপন্থী। এই জন্যই বলছি যে শিক্ষকদের মধ্যে গ্রুপিং। এবং আপনারা দেখবেন যে বেশ কিছু পত্রিকায় কিন্তু এসছে, জনকণ্ঠ সহ বিভিন্ন কয়েকটা পত্রিকা এসছে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে
এই যে নির্বাচনের অনিয়ম এবং ছাত্র দলের যে এখানে ভরাডুবি, এইটার মূল কারণ হচ্ছে বিএনপিপন্থী শিক্ষকদের গ্রুপিং। এবং আমি আরেকটা বিষয় বলতে চাই যে এখানে ছাত্র দলের যে নির্বাচনের যে স্ট্রাকচারটা ছিল, শিক্ষকদের গ্রুপিং কিভাবে ছাত্র দলকে প্রভাবিত করলো? ধন্যবাদ। এই কোশ্চেনটা একটু জটিল, কারণ হচ্ছে ছাত্র দলের যে বর্তমান কমিটি, সেই কমিটির সভাপতি হচ্ছে 40 ব্যাচ, বর্তমান রানিং স্টুডেন্ট শুরু হচ্ছে 48-47 ব্যাচ থেকে যারা ইলেকশন করেছেন, মানে 8 ব্যাচ গ্যাপ, আপনি চিন্তা করতে পারেন। এবং এখানে সবচেয়ে বলে রাখা ভালো সেটা হচ্ছে যে এই ছাত্র দলের গ্রুপিংগুলো ম্যানুপুলেট করে হচ্ছে শিক্ষকরা, কিছু কিছু শিক্ষক। এই যে আপনি কি কয়েকজন শিক্ষকের নাম ম্যানুপুলেট বলেছেন অলরেডি, আমি তাদের নাম বলতে চাচ্ছি না, খোলামেলা এখানে বলাটা খুব বেশি ঠিক হবে না। তো এই সমস্ত শিক্ষকরা তাদেরকে প্যাট্রোনাইজ করে। এবং একসময় দেখেছি, আমি যখন সাংবাদিকতা করতাম, ছাত্রদল তারা সবাই খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আওয়ামী লীগের সময়। এবং আমরা যাদেরকে ছাত্রদল হিসেবে চিনতাম, দেখতাম যে 11 জন মানুষ মানে হচ্ছে 11টা গ্রুপিং। তো সেই জায়গায় শিক্ষকরা যেটা করেন যে একজন এক একটা গ্রুপকে প্যাট্রোনাইজ করে, তার ম্যান হিসেবে তৈরি করেন, এবং তৈরি করার মধ্যে দিয়ে ক্যাম্পাসে কিন্তু নিজস্ব বলয় তৈরি করতে চান। এবং জাহাঙ্গীরনগরের এই কালচারটা আওয়ামী লীগের আমলেও দেখেছি এবং বিএনপির আমলে কিন্তু খুব সামনে থেকে প্রত্যক্ষ করছি। তো এর কারণে দেখা যাচ্ছে যে কিছু সংখ্যক ছাত্র নেতাদেরকে ম্যানেজ করে কিছু সংখ্যক শিক্ষক তারা হচ্ছে চায় যে আমরা নিজেরাই ক্যাম্পাসের হত্যা করতে হবে। এবং এইটার কারণে কিন্তু ছাত্রদল তাদের মধ্যে তারা যখন নির্বাচনের প্রচারণা চালিয়েছে, এবং আমি হলফ করে বলতে পারবো যে ছাত্রদলের গ্রুপিংয়ের কারণে তারা যাদেরকে যে ক্যান্ডিডেটকে নমিনেশন দিয়েছে সেই ক্যান্ডিডেটের পক্ষে তারা হচ্ছে প্রচারণা চালায় নাই, সেই ভোট তারা তাদেরকে দেয় নাই। এবং খুবই আশ্চর্যজনক কথা হলো, দুঃখজনক কথা, কারণ ছাত্রদল তো আসলে গণ-অভ্যুত্থানের শক্তি, তারা গণ-অভ্যুত্থানে অনেক কষ্ট করেছে। সবচেয়ে বড় ব্যাপার হলো যে এই যে 48 ব্যাচ, 49 ব্যাচ, 50 ব্যাচ যাদেরকে হচ্ছে তারা নমিনেট করেছে জাকসু ইলেকশন করার জন্য, তাদেরকে সামনে রেখে আমরা এটাও শুনেছি যে বিএনপিপন্থী কিছু ব্যবসায়ী বা বিএনপিপন্থী কিছু রাজনৈতিক নেতাদের কাছ থেকে তারা মোটা অঙ্কের চাঁদা নিয়ে এই ইলেকশনের কথা বলে তারা চাঁদা নিয়েছে, কিন্তু সেই টাকাটা তারা ইলেকশনে খরচ করে নেয়, নিজের পকেটে রেখে। এরকম কিন্তু অভিযোগ আমরা শুনেছি, এরকম গুঞ্জন আমরা শুনেছি। এগুলো শুনলে আসলে আমাদের খারাপ লাগে, কারণ অভ্যুত্থানে ভূমিকা রাখা, এত বছর স্ট্রাগল করে রাখা একটা শক্তি, তারা হচ্ছে শুধুমাত্র ম্যানুপুলেটেড বাই সাম এক্সটার্নাল ফোর্স, তারা হচ্ছে এই ধরনের। আমি আসলে আজিল হক জিয়ানের কাছে কি প্রশ্ন করবো আমি জানি না, প্লাবন তারিখ যেগুলো বললো এই প্রশ্নেরই উত্তর দেন। আমি উনি বক্তব্য দেওয়ার সময় কিন্তু বলেছিলাম যে আমার জানার যদি দুর্বলতা থাকে বা আমার অনেক কিছুই না জানা থাকতে পারে, একটা মানুষ সব জানে না, কিন্তু উনি যদি আমার সীমাবদ্ধতার থেকেও আমার দল সম্পর্কে বেশি জানে। আর আসলে যে গ্রুপিং এর কথাটি উনি বললেন, আমি এটাই বললাম যে উনি কি কোনো একটা তথ্য প্রমাণ দিতে পারছে না। আমি জাস্ট বলছি গ্রুপিং এর জায়গাটাকে ডিফেন্ড করবেন। আমাদের মধ্যে গ্রুপিং আছে, কিন্তু গ্রুপিংটা তো ওই পর্যায়ে না, এটা প্রতিযোগিতা আমাদের মধ্যে। আমাদের গ্রুপিংটা তো এরকম না যে আমরা এক পক্ষ আরেক পক্ষের প্রতিপক্ষ। আমাদের মধ্যে গ্রুপিং আছে, আমাদের মধ্যে প্রতিযোগিতা আছে, কারণ আমাদের বৃহৎ সংগঠন, আমাদের ছাত্রদল করা। এই যে উনি যেটা বললো যে জুলাই আগস্ট থেকে ধরে বিগত 17 বছরে পলিটিক্যাল ক্যারিয়ারের জন্য একটি প্রতিদ্বন্দ্বিতা থাকতে পারে, এটা সবাই থাকে, কিন্তু উনি যেটা দাবি করেছেন, এবং আমি বললাম প্রথম কথা, উনি যেটা দাবি করেছে দাবির পক্ষে কোনো তথ্য প্রমাণ দেখিয়েছে, এক। 2 নম্বর হচ্ছে শিক্ষকদের মধ্যে যেই জিনিসগুলো উনি বললো, আমি তো কোনোটার বিষয়টা হচ্ছে আমরা হাইপোথেটিক্যালি অনেক কিছু নিয়ে বলতে পারি, আপনি যদি তথ্য প্রমাণ ছাড়া বলেন সেই জিনিসটার কোনোটার ভ্যালিডিটি থাকবে? আমি যদি এখন জাকসু নিয়ে মানে একাধারে একটার পর একটা অভিযোগ তুলতে থাকি, কিন্তু আমার কাছে কোনো তথ্য প্রমাণ নাই, সেটার কি ভ্যালিডিটি আছে? আমি বললাম আমি মানতাম ওনার কথাগুলো, আমি মানতে চাইতাম এবং ওটা থেকে আমি নিজেকে শুধরানোর চেষ্টা করতাম যদি কোনো আসলে তথ্যভিত্তিক উনি বলতেন। উনি প্রত্যেকটা জায়গায় বলছে, আমি ওই জায়গায় ছিলাম, আমি দেখেছি, আমি শুনেছি। দেখেন দুইটা জিনিস, বিএনপিপন্থী আইনজীবী বিএনপিপন্থী শিক্ষক বা বিএনপিপন্থী অন্যান্য পেশাজীবী যেই সংগঠন যাই থাকুক না কেন, আমি প্রথমত এই জিনিসটার বাইরে যখন কোনো একটা জায়গায় নির্বাচন হচ্ছে, ওইখানে তো শুধু ছাত্রদল নির্বাচন করছে না, এর বাইরে অনেক মতাদর্শের অনেক দলের লোকজন করছে। আপনি তখন নির্বাচন করার সময় আপনি সবার অভিভাবক হয়ে যাচ্ছেন, তখন কেন আপনাকে বিএনপিপন্থী বা আমার বিপক্ষের গ্রুপ আমার পক্ষের গ্রুপ হিসেবে ট্রিট করতে হবে? আপনি ওই চেয়ারে যখন আসেন, নির্বাচন কমিশনার হিসেবে যিনি দায়িত্ব পালন করছেন, যিনি ভিসি হিসেবে আসেন, নির্বাচনের সময় তো উনি সবার অভিভাবক হয়ে গেছেন, তখন কেন এই শব্দটা আমার শুনতে হয় যে বিএনপির পক্ষে? তাহলে তো আমাদের মানে অভিযোগটা কেন বিপক্ষে থাকবে? সবার অভিযোগ থাকার কথা ছিল ছাত্রদলের বিপক্ষে, যে ছাত্রদল এই প্রশাসনের মাধ্যমে এই অবৈধ সুযোগ সুবিধা নিচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের অভিযোগ করতে হচ্ছে, জাকসুতেও আমাদের অভিযোগ করতে হচ্ছে। আর অভিযোগটা তো আমরা একা করি নেই,
অভিযোগটা তো আমাদের পাশাপাশি আরও 4টা সংগঠন যারা কিনা নির্বাচন বয়কট করেছে তারাও করেছে। ইভেন মজার কথা হচ্ছে যে ছাত্র শিবিরের প্যানেলের যিনি ভিপি প্রার্থী ছিলেন দুপুর 2:30টার দিকে উনি পর্যন্ত সাংবাদিকদের ব্রিফ করার সময় বলছেন যে এই নির্বাচন সুষ্ঠু হচ্ছে না বা এই নির্বাচন নিয়ে ওনার মনে অনেক সন্দেহ উদ্রেক হচ্ছে। আমি আপনাকে একটা জিনিস বলি, উনি একটু আগে এই কথাটা বলেছিলেন ছাত্রদলের বিষয় বলতে গিয়ে দেখেন ছাত্র শিবির একটা হলে ছাত্র শিবিরের 4 জন প্রার্থী ঢুকেছে, এটা মিডিয়াতে আসছে, মানে এটা নিয়ে নিউজ হয়েছে, ওইখানে ছাত্রদলের কেউ যাইতে পারতেছে না। মানে এটা হচ্ছে লেভিং প্লেইং ফিল্ড। কারণ মানে ওনার অভিযোগ অনুযায়ী তো এই সুযোগটা ছাত্রদলের পাওয়ার কথা ছিল, যেহেতু বিসি সহ সম্পূর্ণ প্রশাসন আমাদের, এই সুযোগটা তো মানে তর্ক সাপেক্ষে আমি যদি ধরে নিই এটা আমাদের পাচ্ছে, আমরা তো পাই নাই আর আমরা এটা চাইও না। আমাদের কথা হচ্ছে ভবিষ্যতে সামনে আরও নির্বাচন আছে, এই একই তর্ক আমরা সারাদিন করতে পারবো, সামনেও করতে পারবো, কিন্তু আমরা চাই যৌক্তিক সমাধান। অতীতের 17 বছরের যে সিস্টেমটা ছিল ওই সিস্টেমটা যাতে টোটালি দুমড়ে মুচড়ে চেঞ্জ করে দেওয়া হয়, কেউ আলাদা কোনো বেনিফিট পাবে না যদি আমাদের দল ধরেন কথার কথা সামনে নির্বাচন হলে মানুষ সম্ভাব্য সরকারি ক্ষমতাসীন দল হিসেবে বিএনপিকে ট্রিট করে। আমি তো চাই শুধু আসলেই বিএনপি না আমি বলতেছি মানুষ মনে করে সম্ভাব্য ক্ষমতাসীন দল হিসাবে হয়তোবা মানুষ ভোট দিলে বা নির্বাচন হলে যাবে। আমি 30 সেকেন্ড এটা জাস্ট বলি, আমি চাই এটাও যদি হয় সেই ক্ষেত্রে যাতে ভবিষ্যতে ছাত্রদল তাদের ছাত্র সংগঠন হিসেবে কোনো ধরনের 0.01% প্রিভিলেজ না পায়। আমি আপনার কাছে একটা প্রশ্ন রেখে বিরতিতে যাচ্ছি, সেটি হলো যে এই যে বিভিন্ন বিষয়ে বললেন সেইখান থেকে আমি যে বিষয়টি জানাতে চাই যে সাদিক কায়েম ঢাকা ইউনিভার্সিটিতে কত ভোট পেয়েছে? 14,000-এর বেশি। আবিদুল ইসলাম কত ভোট পেয়েছে? 5,700 সামথিং। আচ্ছা, এই যে অনিয়মের মাধ্যমে এই সাদিক কায়েম 14,000 ভোট পেয়েছে, আবিদুল ইসলাম 5,000 ভোট পেয়েছে, আর অন্যগুলোর কথা বললাম না, এটাই একটু আপনি ব্যাখ্যা দিবেন। দর্শক, আমরা আবারও ছোট্ট একটি বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকবেন। আবারও স্বাগত ইসমানী মির্জাপুর জিরা ওরায়। আমাদের অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশনের পর্দার পাশাপাশি ফেসবুক এবং ইউটিউবেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে, আপনারা চাইলে কমেন্ট করতে পারেন। জিয়ন, আপনার কাছে আসবো, তবে তার আগে আমি যে প্রশ্নটি করেছিলাম যে এমন আবিদুল ইসলামও তো এই গণ অভ্যুত্থানের দারুণ একজন নায়ক ছিলেন এবং আবিদুল ইসলামেরও সেই রকমের ক্রেজ ছিল, সাদিক কায়েমেরও সেরকমের ক্রেজ ছিল, কিন্তু এতটা ডিফারেন্স কেন? ছাত্রদল যেখানে বাংলাদেশের অন্যতম প্রধান ছাত্র সংগঠন, এখন ইসলামী ছাত্র শিবিরও অনেক যোগ্য সংগঠন, কিন্তু অবশ্যই ছাত্রদলের চেয়ে বড় না, এটা সবাই করবে। সেই জায়গা থেকে আমি জানতে চাই যে এই আবিদ এবং আমি আপনার এই প্রশ্নের উত্তরটা নেব, তবে তার আগে প্লাবনের কাছে আসতে চাই। যে কথাগুলো জিয়ন বলল যে আপনার যে অভিযোগগুলো, এই অভিযোগগুলো খণ্ডন করলো। জাহাঙ্গীরনগরের রাজনীতিতে, এই ছাত্রদলের রাজনীতিতে শিক্ষকদের যে কথাটি বললেন, এই জায়গাটি কেন? মানে এখানে কার লাভ হলো? না ছাত্রদলের লাভ হলো, না ছাত্রদলের বিএনপিপন্থী শিক্ষকদের? দেখুন, জাহাঙ্গীরনগরের রাজনৈতিক প্যাটার্নটা এরকম। যখন 2012 সালে শরীফ এনামুল কবির বিরোধী আন্দোলন হয়, তখন কিন্তু ছাত্রলীগকেও এরকম 2টা ভাগ করে রাখা হয়, একটা হচ্ছে বিসি লীগ আর একটা হচ্ছে ছাত্রলীগ, যার কারণে জুবায়ের হত্যার ঘটনা ঘটে, আলটিমেটলি বিসিকে সরে যেতে হয়। আওয়ামী লীগের সময় এটা ছিল। 2019 সালে যখন ফারজানার বিরুদ্ধে আন্দোলন হতো, অধ্যাপক ফারজানা ইসলামের বিরুদ্ধে যখন আন্দোলন হতো, তখন আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি ছিলাম, খুব একদম প্রত্যক্ষ করছি। তখন পার্লামেন্টেও শেখ হাসিনা বলেছিলেন যে এখানে সাবেক বিসি বর্তমান বিসিকে ফেলে দিতে চাই। ঠিক একই ঘটনা ঘটছে বর্তমানে। তো শিক্ষক রাজনীতির মধ্যে এই ইন্টারনাল গ্রুপিংয়ের কারণে, এবং যেটা আওয়ামী লীগের ফ্যাসিবাদের সময় দেখছি, ঠিক একই রূপ দেখছে হচ্ছে আমরা বিএনপিপন্থী শিক্ষকদের রাজনীতির মধ্যে। তো এখন কে লাভবান আসলে হলো? আলটিমেটলি টোটাল বিএনপি কমিউনিটিটাই, ক্যাম্পাসে যারা আছে, তারা আমার কাছে মনে হয়েছে যে লুজার হয়েছে, কারণ তারা এটার কারণে এক প্রকার বিভক্ত হয়ে গেছে। আমি প্রথমে আপনাদেরকে বলেছি যে যখন আমরা ফ্যাসিবাদ আমলে ছাত্রদলকে যখন দেখতাম যে একটা মিছিলে আমাদেরকে ফোন করে বলা হতো যে আমাদের ডেইরি গেটে, আমাদের হচ্ছে প্রান্তিক গেটে, আমাদের 20 মাইল গেটে একটা মিছিল হবে, তখন কিন্তু আমরা সাংবাদিক পাঠাইতাম, যারা আমাদের ছোট ভাই, জুনিয়র ভাই ব্রাদাররা যারা ছিল, তাদেরকে কিন্তু আমরা নিজেরা অনেক সময় ছবি তোলার জন্য যাইতাম। তো ছবি তুলে যাদেরকে আমরা দেখেছি 11 জন, 12 জন, 20 জন, এর বেশি কিন্তু মিছিলে হতো না। তো তারা 11 জন মানে হচ্ছে ওই 11টা গ্রুপ, এবং এই 11টা গ্রুপ হচ্ছে ওই 4-5 জন শিক্ষক, বিরোধী মতের সময়ও এত গ্রুপ, হ্যাঁ এতটা গ্রুপ, এবং সেটা এখন প্রকাশ্যে আসছে। তো ফলে যেটা দেখা যাচ্ছে যে সেখানে ওভারঅল এই
গ্রুপ পলিটিক্সের কারণে দেখা যাচ্ছে যে আলটিমেটলি যে জাতীয়তাবাদী যে ইউনিটটা, এটা আলটিমেটলি লুজার হয়েছে সেখানে। এবং সেখানে যার বিপরীতে অন্যান্য যে সংগঠন আছে, যেহেতু ছাত্র শিবির সেখানে ভূমিকা রাখছে, তারা সেখানে ভালো করেছে। আমি জিয়নের কাছে আসবো এবার। জিয়ন, আমি যে প্রশ্নটি রাখলাম এই যে আবিদ এবং সাদিক কায়েমের ভোটের সংখ্যা দিয়ে, সেই সঙ্গে আমি নিজে এখন একটি তথ্য দিই, সেটি হলো যে মোটামুটি একটা সমর্থিত সূত্র থেকে আমরা জেনেছি যে ঢাকা ইউনিভার্সিটিতে এই আবিদুল ইসলাম এবং এদেরকে যে দেয়া হয়েছে, আপনাদের প্রার্থী খুব খারাপ ছিল না, প্রার্থীরা যথেষ্ট যোগ্যই ছিল, কিন্তু সেখানে 5টি গ্রুপের 5টি ধারায় বিভক্ত গ্রুপিং হয়েছে। আমি এর চেয়ে আর বেশি কিছু বলবো না, আপনি এগুলোর নিশ্চয়ই ব্যাখ্যা জানেন, এবং এই জাহাঙ্গীরনগরের বিষয়গুলো যেটি প্লাবন তারিক বলছে সেটির ব্যাখ্যাও দেবেন। জি, আমি প্রথমত তর্ক সাপেক্ষে ধরে নিই এই ভোটটা রিয়াল ভোট, যে কোনো কারচুপি হয়নি। 14,000 ভোট ছিল, 5,700, এটা আমি তর্ক সাপেক্ষে ধরে নিচ্ছি রিয়াল ভোট। যদি এটাও হয়, আপনি দেখেন আবিদুল ইসলাম খান সে জুলাই আগস্টের ছাত্র আন্দোলনে সম্মুখ সারির যোদ্ধা ছিলেন, এবং তার সেই একটা স্লোগান, এটাকে শুধু একটা স্লোগান, এটা তারকা খ্যাতির জন্য না, ওই সময়ে বক্তব্যটা কি ছিল আপনি একবার কল্পনা করুন। শেখ হাসিনা দেশ থেকে বিতাড়িত হয় নাই, 5ই আগস্ট আমরা সফল হই নাই, তখন ওই সেন্সে আপনি ওই বক্তব্যটা কেউ কাকে ছেড়ে যায় না, মিনিংটা আপনি নিজেই ফিল করতে পারবেন। কিন্তু বিষয়টা হচ্ছে তাকে বিশ্ববিদ্যালয়ের সবাই, মানে রানিং স্টুডেন্ট যারা আছে বিশ্ববিদ্যালয়ের, তারা কিন্তু সেই অর্থে কাছে পায় নাই যেটা ছাত্র শিবিরের সবাইকে পাইছে। আমরা প্রথম থেকে বলেছি সাদিক কায়েম এবং এস এম ফরহাদকে নিয়ে কিন্তু আমাদের বিস্তর অভিযোগ ছিল। ছাত্র শিবিরের কমিটি সম্ভবত ঢাকা বিশ্ববিদ্যালয়ের 14 জনের একটা আংশিক কমিটি প্রকাশ হয়েছে, আর কারো ব্যাপারে তারা কোনো তথ্য দেয় নাই, স্বীকারও করে নাই। আমি এই জন্য বললাম তর্কের খাতিরে যদি ধরে নিই, এই 14 জনে কি এই টোটাল 14,000 ভোটকে তারা কাস্ট করেছে? প্রথম প্রশ্ন। দ্বিতীয়ত হচ্ছে, যখন সাদিক কায়েম এবং এস এম ফরহাদ বিশ্ববিদ্যালয়ে ছিলেন তখন তারা কোন পরিচয়ে ছিলেন? আজ পর্যন্ত কিন্তু এস এম ফরহাদ যে আসলে ডিপার্টমেন্ট কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন ছাত্রলীগের, এটাই আজ পর্যন্ত তারা স্বীকার করেন। এস এম ফরহাদ তার হলের একটা ডিপার্টমেন্ট কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন, এবং ওই হলেরই এই নামেই এস এম ফরহাদ হোসাইন নামে আরেকজন আছে, যেটা হল কমিটির সহসভাপতি। আমরা যখনই এস এম ফরহাদকে ডিপার্টমেন্ট কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দাবি করছি, যে ছাত্রলীগ হিসেবে ছিল, তারা কিন্তু এটা অ্যাকসেপ্ট করে না, বরঞ্চ ওই যে আরেকজন এস এম ফরহাদ হোসাইন, যিনি নাকি হল কমিটির সহসভাপতি, সেই পরিচয়কে বারবার দিয়ে তারা এটাকে ডিনাই করার চেষ্টা করতো। তো যাই হোক, ওটা তাদের বিষয়। একটা বেনিফিট তারা পেয়েছে, যে হলে যেহেতু ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা যেহেতু সামনে থেকে দেখতে পেয়েছিল, কাছাকাছি থাকার সুযোগ ছিল, তো স্বাভাবিকভাবেই সেই একটা জিনিসকে তারা কাজে লেগে কিন্তু তাদের বিভিন্ন প্ল্যান বা বিভিন্ন ধরনের ইউনিভার্সিটি কেন্দ্রিক প্রোগ্রাম বিভিন্নভাবে এঙ্গেজ থাকার সুযোগ পেয়েছে, যেটা আমাদের কেউ পায় নাই। এখন আমার প্রশ্ন হচ্ছে, আবিদ না হয় ভোট পায় নাই, আমি ধরলাম যে তার সুযোগ ছিল না, কিন্তু আপনি যদি বলেন আব্দুল কাদের, আবু বাকের মজুমদার, তারপর হচ্ছে ওমামা ফাতেমা, এরা কেন পায় নাই? এই শামীম হোসেনকে নিয়ে অনেক হাইপ উঠলো একটা সময়, দেখলাম। যাই হোক, তো তারাও তো সবাই এই 4,000-5,000-এর রেঞ্জের মধ্যেই সবাই ছিল। তো ওরা কি সবাই ছাত্রদলের মতো ছিল? যেমন আমাদের তো আরেকটা ব্লেম দেওয়া ছিল যে বিএনপির অপকর্মের দায়ও আমাদের নিতে হবে। আমি ধরে নিচ্ছি তর্ক সাপেক্ষে সারা দেশে কিছু না কিছু জায়গায় আমাদের যে বিএনপি মাদার সংগঠন হিসেবে কিছু কিছু, কিন্তু হামিম আবিদ তো আর এই অপকর্ম করে। আমি এই জন্যই বললাম যে তাহলে, মানে আমি এটাই বললাম যে আমরা তো প্রথমেই বলছি যে এই ভোটটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কারণে এই ঠিক আছে জিয়ন, আমি একদম শেষ প্রান্তে আমি আপনাকে একটি হাইপোথেটিক্যাল প্রশ্ন করি। আত্মসমালোচনায় আপনি কি বলতে চান? সাদিক কায়েম এরা কি শুধুই পলিটিক্যাল ট্রিক্সই করেছে, নাকি না তাদের ব্যক্তি ইমেজের জায়গাটি যেভাবে ছাত্রদলের যে 3 জনকে দেয়া হয়েছে, আপনারা কবে নাগাদ এই প্রার্থীদেরকে ঘোষণা দিয়েছিলেন? আচ্ছা, এইখানে আপনি একটু আগে যেটা বলেন 5টা গ্রুপ ছিল ইন্টারনাল, আমাদের এই ধরনের কোনো না, এটা আমরা মোটামুটি জানি, কিন্তু এটা কোনো, বাট বিষয়টা হচ্ছে আমাদের গ্রুপ আছে, আমি প্রথম থেকে বলছি আমাদের এখানে গ্রুপিং আছে, বাট এটা আমাদের গ্রুপিংটা এরকম না কেউ কারো প্রতিপক্ষ, সবাই যার যার জায়গা থেকে সামনে আগানোর জন্য একজন আরেকজনের প্রতিযোগী হিসেবে ছিল, কিন্তু তাদেরকে সিলেক্ট করা হয়েছে কিন্তু প্রত্যক্ষ ভোটিং এর মাধ্যমে। তো যাই হোক, এখন সামনে আগানোর ক্ষেত্রে যেটা বিষয় হচ্ছে, আমাদের অবশ্যই কিছু ল্যাকিংস আছে, আমি বললামই। আপনি জাতীয় নির্বাচনই ধরেন, একটা জায়গায় একটা প্রার্থীকে হঠাৎ করে এক জায়গা থেকে এনে দিলেন, সে যতই যোগ্য হোক, যারা ভোটার তারা যদি সেই অর্থে তাকে না চিনে বা চিনার জায়গাটা যদি সীমিত সময় হয়, তাদের ডিসিশন নিতে একটু দুর্বলতার জায়গা থাকে। আরেকটা জায়গায় যেটা বললাম, মিডিয়া সকালবেলায় কিন্তু মিডিয়া একটা হাইপ তুলে দিয়েছে তার বিপক্ষে, যেটা অনেক ক্ষেত্রে বুমেরাং হিসেবে কাজ করছে। বাট ভবিষ্যতে আমার যেটা মনে হয়, আমাদেরকে গণসম্পৃক্ত কাজগুলোই করতে হবে। জনগণ, এই জেনজি সহ নতুন প্রজন্মের যারা আছে, তারা যেই ধরনের রাজনীতি পছন্দ করে, যেই ধরনের কার্যক্রম পছন্দ করে, আমাদের সেই কার্যক্রমই করতে হবে, এবং সেই দাবি
আমরা আগাচ্ছি। এটার জাস্ট একটা উদাহরণ, নর্মালি যেটা হচ্ছে সারা জীবন হচ্ছে সরকার সমর্থিত বা পাওয়ার পলিটিক্সে মাদার সংগঠনের ছাত্র সংগঠনের বিরুদ্ধে সবার অভিযোগ থাকে। আমাদের কিন্তু এই দুইটা নির্বাচনে কোথাও ছাত্র দলের বিপক্ষে একটা অভিযোগ দিতে পারে না যে তারা ভোট কারচুপি করতে চেয়েছিল বা তারা জোরপূর্বক ক্ষমতা খাটিয়ে কোথাও জিততে চেয়েছিল। আমরা আমাদের জায়গা থেকে মেনে নিয়েছি, বাট যে অভিযোগগুলো আছে এই অভিযোগগুলো প্রশাসনের প্রতি থাকবে, ভবিষ্যতে যাতে এই ধরনের কাজ অন্য কোনো প্রতিষ্ঠান না হয়। আমি একটু জানতে চাই যে এই জায়গাতে আপনার কি আপনার পরামর্শ কি ছাত্রদল এবং শিবির, ইসলামী ছাত্র শিবির এরকম ভূমিধস বিজয়, সেই বিজয়টিকে ইসলামী ছাত্র শিবির কিভাবে এগিয়ে নেবে? আবিদুল ইসলামদেরকেও কি তারা পাশে রাখবে কিনা? আর একইভাবে এই যে আবিদুল ইসলাম এরাও তো এক বেশ পরিচিত মুখী, তারাও এই গণ অভ্যুত্থানের থেকেই উঠে আসে এবং এমনকি মেঘমল্লার বসু, সেই জায়গার থেকে আসলে এখন কিভাবে চলা উচিত? আচ্ছা, ছাত্রদল বা ছাত্র শিবির বা বাম সংগঠন যারাই আছে তারা তাদের সামনে পলিসি কিভাবে নিবে সেটা তারাই ঠিক করবে। তবে আমার কাছে আমি দুইটা টার্ম ইউজ করব, সেটি হচ্ছে একটা ট্র্যাডিশনাল পলিটিক্স আর একটা হচ্ছে ওয়েলফেয়ার পলিটিক্স। এই ওয়েলফেয়ার পলিটিক্সের জায়গাটা ছাত্র শিবির মনে হয় 5 আগস্টের পরে নতুন করে নিয়ে এসছে, যেটা অন্যান্য কোনো ছাত্র সংগঠন খুব বেশি কোপ আপ করতে পারছে, যেটা অন্য কোনো ছাত্র সংগঠন পারে না। যার কারণে কিন্তু এই যে জাকসু বলেন ডাকসু বলেন এই জায়গাগুলোতে কিন্তু তারা রেজাল্টটা পেয়েছে। তো আরেকটা ইনোভেটিভ আইডিয়া হিসেবে এসছে যে ট্র্যাডিশনাল পলিটিক্সের বাইরে, ব্লেমিং ফ্রেমিংয়ের বাইরে গিয়ে নতুন করে তারা হচ্ছে ওয়েলফেয়ার পলিটিক্সটা করতে চেয়েছে। আরেকটা বিষয় হলো যে ছাত্র দলের ক্ষেত্রে আমি আগেও বলেছি যে গ্রুপিং একটা বড় হিসেবে কাজ করেছে, শিক্ষক রাজনীতির একটা ছিল, তাদের প্ল্যানিংয়ে অনেকটাই ঘাটতি ছিল। আপনি তাদের পেজগুলো দেখবেন, মিডিয়া সেল থেকে বিএনপির মিডিয়া সেল থেকে তাদের যে ইনোভেটিভ আইডিয়াগুলো যে খুবই প্রকট ছিল, সাধারণ শিক্ষার্থীদের মাঝে যে আইডিয়াগুলো দেওয়া, তো এটা খুব বেশি আমার কাছে অর্গানাইজড মনে হয় না। বা তাদের পিছনে যে পিআর টিম যা কাজ করেছে, এই পিআর টিম নিয়েও আমার যথেষ্ট প্রশ্ন আছে, আসলে কারা কাজ করেছে, তারা আসলে এত টাকা খরচ করছে কিন্তু একটা ভালো পিআর টিম তো তারা নিয়োগ দিতে পারতো, বোধ জাহাঙ্গীরনগর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়। তো সেই জায়গায় আমার কাছে মনে হয়েছে যে ছাত্র শিবির এটাকে খুবই স্মার্টলি হ্যান্ডেল করছে। এবং ছাত্র শিবির, ছাত্র দল বা হচ্ছে অন্যান্য ছাত্র সংগঠনগুলো কিন্তু তাদের রাজনীতিতে বিগত 1 বছরে আমরা দেখেছি যে সেই আগের ন্যারেটিভগুলো নিয়ে অনেকটা বলতে চেয়েছে, 71 বা ইত্যাদি বিষয়গুলো, সেটা পলিটিক্যালি অপোজিশনকে ডিফেন্ড করতে হয়। কিন্তু এটা অনেক সময় বুঝতে হয়তো ভুল হতে পারে আমি জানি না, কিন্তু এই জায়গাগুলোতে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা খুব নেগেটিভলি নিয়েছে যে আগের সেই ট্যাগিং ফ্রেমিং ন্যারেটিভগুলো এস্টাবলিশ করার ক্ষেত্রে। অসংখ্য ধন্যবাদ জিয়ন এবং প্লাবন তারিক, দুইজনকেই অসংখ্য ধন্যবাদ। আমি বরং ইসপের একটি গল্প বলতে পারি, সেটি দর্শক আপনারা জানেন বা আমরাও ছোট ছিলাম, এখনও যারা ছোট আছে, এই গল্পটি খুবই জনপ্রিয় গল্প। সেটি হলো খরগোশ এবং কচ্ছপের দৌড়ের কথা, যেটি খরগোশ অনেক দূর গিয়ে সে বসে পড়েছিল এবং ভেবেই নিয়েছিল যে কচ্ছপ যেভাবে আসে ও আসার আগেই ঘুমিয়ে নেই, আমি জিতে যাব। খরগোশ যখন ঘুম ভেঙে উঠলো তখন সে দেখলো যে কচ্ছপ কিন্তু জিতে গিয়েছে। আমি এটার আর কোনো ব্যাখ্যা দেব না। ছাত্র দলের জায়গাটিকে কি তারা ওভার কনফিডেন্ট হিসেবে নেবে কিনা, একইভাবে ইসলামী ছাত্র শিবির এখন যে ফলাফলে আছে সেই জায়গাতেও তারা যখন দায়টা তাদের ওপরে যায় তখন সেটি কিন্তু অনেকটা কাচের ওপর দিয়ে হাঁটার মতোই। তারা এই হাঁটাটা কিভাবে হাঁটবে এবং তাদের জায়গার থেকে ছাত্রদল আবারও সংগঠিত হতে পারবে কিনা। আর গ্রুপিংয়ের যে কথাটি বলা হলো সেই জায়গা থেকেও আমি বলতে পারি যে ছাত্রদল যদি ধরেই নেয়, যেভাবে আমরা শুনে আসছি যে আগামীতেও নির্বাচন হলে, জাতীয় নির্বাচন হলেও বিএনপি যেতে পারে ক্ষমতায়, সেই জায়গাটি কি ডাকসুতেও ভেবেছিল ছাত্রদল? আত্মসমালোচনা করতেই পারে তারা। শেষ করছি আজকে ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার।